স্বাগত আজকের বাংলাদেশে খোঁজ নিখোঁজ নিয়ে আপনাদের সাথে কথা বলতে আছি আমি খালেদ মহিউদ্দিন। এই মুহূর্তে স্টুডিওতে আছেন সিনিয়র সাংবাদিক আমানুল্লাহ কবির, আছেন নাইমুল ইসলাম খান আরেকজন সিনিয়র সাংবাদিক, এবং প্রতিদিনের সংবাদের সম্পাদক জনাব আবু সাইদ খান। স্বাগত আপনাদের। জনাব আমানুল্লাহ কবিরের কাছে আমি জানতে চাইবো যে আপনি জানেন যে আমাদের তথ্যমন্ত্রী টিআর এবং কাবিখার দুর্নীতি নিয়ে মন্ত্রী সংসদ সদস্যরা জড়িত এরকম একটি কথা বলেছিলেন যে তিনি এক্স্যাক্টলি তাকে যদি কোট করি, তিনি বলেছেন আমি তো এমপি, আমি জানি টিআর কিভাবে চুরি হয়। সরকার 300 টন দেয়, এর মধ্যে এমপি সাহেব আগে 150 টন চুরি করে নেয়, তারপর অন্যরা ভাগ করে, সব এমপি করে না, তবে এমপিরা করেন। এই ছিল তার বক্তব্য। এই বক্তব্যের পরে তাকে আজকে মন্ত্রিসভায় তিনি বিবৃতি দিয়ে ক্ষমা চেয়েছেন, কিন্তু তারপরও তাকে সংসদে তাকে তোপের মুখে পড়তে হয়। সরকার এবং বিরোধী দলের সদস্যরা তার অনেক সমালোচনা করেন এবং তিনি ক্ষমা চান। পুরো ব্যাপারটির মধ্যে একটি বেশ গণতন্ত্র ভাব আছে। একজন ক্যাবিনেট মিনিস্টার সংসদ সদস্যদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে তার বক্তব্যের জন্য ক্ষমা চাচ্ছেন, আপনার বিশ্লেষণ শুনতে চাই। গণতন্ত্র কি সত্য কথা বলো? গণতন্ত্র না। জি, আবার মানে তিনি মাফও চাইছেন, মানে ক্যাবিনেট মিনিস্টার। এখন সত্য কথা বললে যদি গণতন্ত্র না হয় তাহলে তো বিপদের কথা। আপনার গণতন্ত্রতে সবাই সবার কথাটা বলবে, আর গণতন্ত্রের একটা সবচেয়ে সৌন্দর্যটা হচ্ছে, স্ত্রীটা হচ্ছে যে গণতন্ত্রে মানে সবাই স্বাধীন তার বক্তব্যটা প্রকাশ করার জন্য, তার মানে মনোভাবটা প্রকাশ করার জন্য এটা স্বাধীনতা তার আছে। এটা কনস্টিটিউশনই গ্যারান্টি দিয়েছে। যাই হোক, এখন মুশকিল হয়েছে কি সবার মুখে সব কথা মানায় না, এটা হলো সবচেয়ে বড় কথা আর কি। তো আমরা তো দেখছি যে আমাদের যে তথ্যমন্ত্রী যেসব তথ্য দিয়ে আলোচনা করেন, যেসব তথ্য নিয়ে কথাবার্তা বলেন, যেসব তথ্য মানুষকে দেন, এগুলোর তথ্যের যে একটা ডেফিনেশন আছে, সেই ডেফিনেশনেরই ডিস্টর্শন অনেক সময় মনে হয় আর কি। তথ্যের একটা ডেফিনেশন আছে, কিন্তু এই ডেফিনেশনের ডিস্টর্শন মনে হয়। তথ্যের যে তথ্যগুলো উনি দেন মাঝে মাঝে দিয়ে কথাবার্তা বলেন, সেই তথ্যের বিশেষ করে মানে আপনার বিরোধী দল সম্পর্কে যে কথাবার্তাগুলো বলেন, এগুলো তো মানে আমরা অনেক সময় ভাবতেও পারি না যে এই ধরনের কথাবার্তা একজন মানুষ বলতে পারেন। যাই হোক, সেটা এনে এখন যেটা হচ্ছে যে উনি যেটা বলছেন এটা যদিও মানে তার জন্য বেমানান, কিন্তু যদিও তিনি বলেছেন সত্য কথাটাই বলেছেন, এটা খুবই সত্য কথা। এটা আজকের সত্য না, এই সত্যটা বহুদিনের প্রতিষ্ঠিত সত্য। এই পাকিস্তান আমলেও ঘটছে, আপনার বাংলাদেশ আমলেও ঘটছে, এর চেয়ে আরো খারাপ ঘটনা ঘটছে। এই কম্বল থেকে সবকিছু চুরি হয়েছে। এখানে মানে আপনার লুকানোর কিছু নেই, এটা খুবই সত্য কথা, প্রতিষ্ঠিত সত্য বলে এটা কেউ আর এখন বলে না। কারণ এটা বলাটা এখন মনে করে যে এটা বলে কোনো লাভ নেই। এটা এমন ভাবে প্রতিষ্ঠিত হয়েছে সমাজে, যে সমাজের প্রতিটি লোকই কিন্তু জানে এখন যে এই যে কাবি খাবি এগুলো কারা খায় কারা নেয়, এটা সবাই জানে আর কি, তাই না? এটা নিয়ে আমার মনে হয় যে উনি সত্য কথা বলছে। তবে হ্যাঁ, যেটা আমার কাছে খারাপ লেগেছে যে সত্য কথার পরে সত্যটাকে চাপা দেওয়ার জন্য আবার একটা চেষ্টা করা হয়েছে। ক্যাবিনেট কলিগরে, তার ক্যাবিনেট কলিগরে সত্যটা চাপা দেওয়ার জন্য, ধামা চাপা দেওয়ার জন্য আবার তার উপরে আবার মানে আরেক ধরনের চাপ প্রয়োগ করেছে। এইটাই হলো খারাপ। কিন্তু এইটা চাপ প্রয়োগ করে তার স্টেটমেন্ট পাল্টালেই কি সমাজের এই সমস্ত কিছু পাল্টে যাবে? পাল্টাবে না তো কিছুই, সবই ঠিকই আছে, সবই চলবে ওইভাবেই। মিনু সাহেব যেটা বলেছেন ওইভাবেই চলবে, ওইটাই সত্য। যত চাপ দিয়ে পাল্টানো হোক, উনি যতই ক্ষমা চান, কিন্তু বাস্তবতা হচ্ছে ওইটা, আগে যে কথাটা বলছেন ওইটাই হচ্ছে সত্য। নাইম ভাই, আপনি কি মনে করছেন যে এই পুরো বিষয়টিতে? না, প্রথম কথা হচ্ছে যে এটা তো এত মানে মানে একটু ক্লিশেও বিষয়টা, এটা কিন্তু নাথিং নিউ। আমার একটু অবাকও লাগে যে তথ্যমন্ত্রী এটা বলতে গেলেন কেন হঠাৎ করে, মানে আফটার সো মেনি ইয়ার্স। এটা যখন একটা স্ট্যাবলিশ, এটা নিয়ে তো ইদানিং আর আলাপ আলোচনাও নাই। অনেকগুলি জিনিস নিয়ে কিন্তু খুব একটা আলাপ আলোচনা নাই, যে রাজনৈতিক দল, যুব সংগঠন, ছাত্র সংগঠন, তারা বিভিন্ন জনের কাছ থেকে চাঁদা তোলে, বিভিন্ন পাড়া মহল্লায় চাঁদা ওঠে এবং কিভাবে ওঠে আমরা সব জানি। এগুলি কিন্তু এখন আর পত্রিকার রিপোর্ট না। এই যে ওই কাবিখা বা কিসের টাকা, এখন তো মানে কাবিখা তো আসলে গম যায় না, এটা অনেকে জানে না। এটা কিন্তু ক্যাশ যায় অনেক ক্ষেত্রে। তো এটা ক্যাশ এবং দুইটাই এখন চালু হয়ে গেছে। সুতরাং কারণ ক্যাশ করে নেওয়া হয়েছে, তাতে সহজ হয়। টাকা তো এইভাবে তো ক্যাশ টাকাও চলে গেছে এই জন্য যে এটা তো চুরি, এনে যেহেতু ভাগাভাগি হবে, গম ভাগাভাগি করার তো একটা ডিফিকাল্টি আছে, টাকাটা ইজি হয়। তো এগুলি বেশ ক্লিশে। আমার মনে হয় যে উনি এটা ভুলবশত বলেছিলেন।
ভুলবশত বলেছিলেন বিভিন্ন অর্থেই, এবং যার জন্য তাকে মানে প্রত্যাহার করতে হয়েছে, হয়তো ক্ষমা প্রার্থনা করতে হয়েছে। কিন্তু আমি এটাতে ইমপ্রেসড না যে এটা বলাতে তেমন কোনো কিছু হলো। মানে এটা আমি টু বি ভেরি অনেস্ট, এটা এমন কোনো আবিষ্কার না, এমন কোনো নতুন কথা না, এমন কোনো এই মুহূর্তের জন্য যেটাকে বলে অগ্রাধিকার কথাও না। আমরা এর চাইতে অনেক মানে মানে আমি বলবো যে জটিল সামাজিক রাজনৈতিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, যেখানে আমাদের আলোচনার বিষয় আরো অনেক ইন্টারেস্টিং কথা দিয়েও আমি মনে করি যে ইমপ্রেস করার সুযোগ রয়েছে। সুতরাং আমি এটা নিয়ে খুব বড় বিতর্কেরও কিছু দেখি না। যে প্রতিক্রিয়াটি জানানো হলো মানে সরকারের মন্ত্রীদের পক্ষ থেকে, এমনকি মাননীয় প্রধানমন্ত্রীর কথা উদ্ধৃত করে মন্ত্রিসভা উপস্থিত একজন সংসদ সদস্য, মন্ত্রিসভা উপস্থিত একজন সদস্য একটি বার্তা সংস্থাকে বলেছেন যে তিনি দুঃখ প্রকাশ করে যখন বক্তব্য দিয়েছেন তখন মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে তীর ছেড়ে দিলে এবং মুখের কথা বেরিয়ে গেলে আর ফিরে আসে না। তার মানে প্রধানমন্ত্রী কথাটিকে আসলে অনেক গুরুত্ব দিয়েছেন। গুরুত্ব দেওয়ার ব্যাপার আছে। আমি যদি আপনি প্রথম কথাগুলি আমরা বলছি যে এটা তো একটা মানে মানে দীর্ঘদিনের প্রতিষ্ঠিত সত্য, সুতরাং এটা ক্লিশে, এটা এমন কিছু নতুন কথা না। এক, দ্বিতীয় কথা হচ্ছে যে যদি আপনি রাষ্ট্রের সরকারকে একটা সংগঠন হিসেবে দেখেন, যেটা দেখতে হয় পলিটিক্যাল সায়েন্সে, একটা সংগঠনের সদস্য হঠাৎ করে পাবলিক স্ফিয়ারে এই আভ্যন্তরীণ সমস্যার কথাটা বলতে পারে না। আমাকে দেখতে হবে উনি কি এটা তার স্ফিয়ারে চেষ্টা করেছিলেন সংশোধন করার, উনি কি ওনার মতো করে বারবার মন্ত্রিসভায় কিংবা পার্লামেন্টের ভিতরে বা অন্য আমি জানি না বিভিন্ন ফোরামে চেষ্টা করেছিলেন যে এই ব্যবস্থাটার মধ্যে একটা সংস্কার আনা দরকার, স্থানীয় এমপিদেরকে এটার সাথে বিযুক্ত করা দরকার। কিন্তু এগুলি একটু বলা কও দরকার কিনা, আপনি ক্লিশে বলে যে জিনিসটা হচ্ছে সমাজে সেই জিনিসটা আড়াল করেও রাখা দরকার কিনা, বা না বলাই দরকার। আমি তো আড়ালের কথা বলছি না, মানে আপনি একেবারে গুরুত্ব না দেওয়ার কথা কি বলছেন? না, গুরুত্ব না দেওয়ার কথাও বলছি না। আমি বলছি এটাতে মানে এটার মধ্যে এটা কোনো সিগনিফিকেন্ট কথা না। এটা ক্লিশে এই অর্থে যে যে এটা আমরা সবাই জানি এবং এটাতে কোনো এটা অপরিবর্তনীয় জায়গায় চলে গেছে, এটা আমরা জানি, যার জন্য আমরা ওইগুলো নিয়ে, যেমন ধরেন 5 জানুয়ারির ইলেকশন, আমরা জানি যে এটা একটা অত্যন্ত দুর্বল ইলেকশন হয়েছে, কিন্তু আমরা কি 5 জানুয়ারিতে ফিরে যাওয়ার আলোচনা করি নাকি? বারবার করি না। আমরা কিন্তু ভবিষ্যতের আলোচনা করি। 5 জানুয়ারি নির্বাচনটা যে দুর্বল সেটা বারবার বলবো না, দুর্বলও বারবার বলা হয় না। ইদানিং খেয়াল করেন, আমরা ভবিষ্যতের নির্বাচনটা কি হবে ওই দিকে চলে যাচ্ছে, কারণ আমরা জানি যে যদি আমরা 5 জানুয়ারির কথাটা বেশি বেশি আলোচনা করি, আমাদের ভবিষ্যতের আলোচনাটাও এখানে মাঠে মারা যাওয়ার আশঙ্কা আছে, মানে এটা গ্রহণযোগ্যতা নিয়ে সমস্যা হবে। আমার কথা হলো যে ইনু ভাই যদি ইন্টারনালি আরো চেষ্টা করতেন, আমরা যদি গোপন সূত্রে জানতাম যে উনি একটা প্রস্তাব করেছেন দলের মানে মন্ত্রিসভার ভিতরে বা পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটিতে বা কোথাও না কোথাও, বা একটা চিঠি দিয়েছেন যে রাষ্ট্রের জন্য এটা খুবই ক্ষতিকর, এটাকে এই ধরনের ইমপ্রুভমেন্ট আনা যায় কিনা, নতুন কোনো প্রস্তাব দিয়েছেন তার অভিজ্ঞতার আলোকে, তখন যদি আমরা এটা রিপোর্ট পেতাম, খোঁজ খবর নিয়ে আমরা রিপোর্ট করতাম, এটা ক্রেডিটের হতো এবং দুইটা সুবিধা হতো। তখন আর তার একটা পাবলিক স্টেটমেন্ট বলে এটাকে নাকচ করে দেওয়া, ক্ষমা চাওয়ার প্রয়োজন হতো না কৌশলগতভাবে, এবং এটা ইফেক্টিভ হতো। সো এখন এটা কি হলো, এখন তো এটা আরো জোরালো হয়ে গেল যে এটা একদম মাঠে মারা গেল। ওনার নিজেরও অবস্থান সম্ভবত একটু হইলো নাজুক হইলো। আমি শুধু একটু আপনি কি মনে করেন যে তীব্র প্রতিক্রিয়া আমি সংসদ সদস্যরা, মন্ত্রিসভার সদস্যরা দেখালেন তা ঠিক আছে? আপনি কি মনে করেন প্রতিক্রিয়াটি ঠিক আছে কি? না, প্রতিক্রিয়া তো কোনোটাই তো ঠিক নাই, পুরো ব্যাপারটাই তো ঠিক নাই। আচ্ছা, মানে প্রতিক্রিয়াও ঠিক নাই। কিন্তু আমার কথা হলো প্রতিক্রিয়া, যেটা কবির ভাই বলছিলেন যে প্রতিক্রিয়া তো এরকম হওয়ার কথা না। একজন মানুষ বলেছে, অন্যরা ভিন্ন মত হবে বা বলবে যে আমরা এটা নাকচ করি, এইভাবে হইতে পারতো। কিন্তু এটা আমরা কার কাছ থেকে প্রত্যাশা করছি ওই প্রতিক্রিয়া? ওকে, আমাদের তো আমাদের পার্লামেন্ট, আমাদের পার্লামেন্টারি চর্চার ঐতিহ্য তো এটা নয়। জনাব আবু সাইদ খান, আপনি এই বিষয়ে আপনার একটু মন্তব্য শুনতে চাইব। না, একটা হিসাব আছে, সেই হিসাব হচ্ছে যে মন্ত্রী অবস্থান থেকে কি বলা যায় আর কি বলা যায় না। তো মন্ত্রী অবস্থান থেকে সবসময় সত্য কথা বলা যায় না, অর্থাৎ সত্য কথা বলছেন। হ্যাঁ, সরকারকে রক্ষা করতে হয়। তো একটা ব্যাপার, আর একটা হচ্ছে যে হ্যাঁ, এইটা নিয়ে তো এক ধরনের তীব্র প্রতিক্রিয়া হয়েছে। তো তারপরেও তো মানুষ জানে, কিংবা একটা প্রতিষ্ঠিত, আমার দুই সহ আলোচক বন্ধু যেটা বলেছেন এটা প্রতিষ্ঠিত সত্য যে এখানে কাবিখার টাকা, রিলিফের টাকা কোথায় যায়, এবং জনগণ যাদের প্রাপ্য গরিবের পকেটে যায় না, ঠিক মতো আসে না, খুবই কম অংশ আসে, বাকি অংশ যায় কোথায়, এবং সেইটা
পরিশুদ্ধ হওয়াটা দরকার। তো এখন সেই পরিশুদ্ধ হওয়ার পদ্ধতিটা কি, জনগণের পক্ষ থেকে, সংবাদপত্র থেকে বিভিন্ন সময় এই দাবিগুলো ওঠে, সেটা নিয়ে বড় প্রতিক্রিয়া হয় না। কিন্তু মন্ত্রী বলেছেন, এটা বড় ধরনের একটা প্রতিক্রিয়া হয়ে গেছে। তবে আমার মনে হয় যে গণতন্ত্রে তো একটা সহিষ্ণুতা বোধ দরকার, এবং সেটা তো সবই এটা থেকে কি আমরা এরকম একটা পাঠ নিব যে তথ্যমন্ত্রীও একটি, ধরে নিলাম যে নাইম ভাইয়ের কথা মতো, যেটি চূড়ান্ত ক্লিশে, চূড়ান্ত একটি শেলশেলে কথাও যদি আমরা একটু বলি, তো সেরকম তথ্যমন্ত্রীর পক্ষ পার পাওয়ার কোনো উপায় নাই নাকি? তথ্যমন্ত্রী অন্য দল করেন বলে পার পায় না? হ্যাঁ? অন্য না, দলের বলেই আমার- প্রধানত সমস্যাটা। হ্যাঁ, বড় সমস্যা। তবে এটা মাপে বেশি হচ্ছে প্রতিক্রিয়াটা অন্য দলের। অন্য দলের এটা একটা কিন্তু ব্যাপার আওয়ামী হয়ে লীগেরও কেউ কেউ, এটা ডিপেন্ড করে কিন্তু আওয়ামী লীগেরও কোন গ্রুপ আচ্ছা, কে বলে সুবিধা পাবে, কে বলে সুবিধা পাবে না, এরকম আওয়ামী লীগও আছে। সাইদ ভাই বলেন না না নিশ্চয়ই আমার মনে হয় যে কে হ্যাঁ, বললে অন্য দলের হাততালি পাবে, কে বললে থুতু পাবে। থুতু পাবে, এটা হ্যাঁ, আছে, অন্য দলের বলে ভিতরেও আছে। প্রতিক্রিয়া হয়েছে। তবে আওয়ামী লীগের ভিতরেও অনেক সময় বললে তো আরেকটা হচ্ছে যে সব জায়গায় যে আত্মসমালোচনার ব্যাপার থাকে, তো আমাদের দেশে তো আত্মসমালোচনার কোনো ব্যাপার নাই। আমাদের দেশে হচ্ছে অন্যের সমালোচনা, মানে অন্যের সমালোচনা এবং পরনিন্দা ইত্যাদি করা যাবে, কিন্তু আত্মসমালোচনা যখন একজন এমপি বলেন যে এটা কোথায় যায়, তো এমপিদের পকেটে যায়, তখন তো সেটা খানিকটা আত্মসমালোচনাও হতে পারে, না কিন্তু ভাই, সেটা তো আমি গ্রহণ একটু হয় না। 40 সেকেন্ডে আপনার কাছ থেকে একটু জানতে চাইবো। আপনার নিশ্চয়ই মনে আছে যে মাননীয় প্রধানমন্ত্রী একবার বলেছিলেন যে তাকে ছাড়া আওয়ামী লীগের সব নেতা নেত্রীকে আসলে কম বেশি কেনা যায়, আপনার নিশ্চয়ই মনে থাকবে, কাছাকাছি এরকম একটা কথা বলছিলেন। তো সেই কথাটির তো এত সমালোচনা হয়নি আসলে। না না না, হবে কেন? মানে প্রধানমন্ত্রীর কথাতে আবার কে প্রতিবাদ করবে? এই প্রথমত দুঃসাহসের ব্যাপার না, প্রধানমন্ত্রীও তো এটা সত্য কথাই বলেছেন। মানে এই অংশটা তো সত্য যে তাকে ছাড়া সবাইকে কেনা যায়, যে সবাইকে যে কেনা যায় এই অংশ নিয়ে তো কারোর কোনো সন্দেহ নাই। প্রধানমন্ত্রী উনি নিজে জানেন, খুব ভালো করে জানেন, ওনার বিরুদ্ধেও তাদেরকে কেনা হয়েছিল। 111-এর সময় সবাই বিক্রি হয়েছিলেন বা অবস্থান নিয়েছিলেন যেভাবে। তো আমি যেটা বলতে চাচ্ছি যে ডক্টর ইনু ভাই, এটা যদি ওনার একটা মানে বক্তব্য অনেস্ট হতো যে আমি আসলে এটা মিন করে এক্সপোজ বলছেন। করতে চাই, জি। তাহলে এটা কৌশলী ভাবে বলা দরকার ছিল। ওনার এটা জানা কথা, যেটা সাইদ ভাই বলেছেন। প্রথমত একজন মন্ত্রী সরকারের এই বিষয়গুলি এইভাবে এক্সপোজ করতে পারে কিনা, তার মানে এটা কায়দা কানুনের ব্যাপার আছে। কায়দা কানুন, এটা কিন্তু রীতি বিরুদ্ধ না। নাম্বার টু যে এটা বলাটা প্রসিডিউরালি কারেক্ট ভাবে বলা হয়েছে আচ্ছা, কিনা, আগে আভ্যন্তরীণ আলাপ আলোচনায় বলা, তারপরে বাইরে যাওয়া। মানে আসলে মানে মনে হচ্ছে যে সাংগঠনিক শৃঙ্খলা যেটা। ইনু সাহেব যে সত্য কথা বলছে, জি। এটা কিন্তু হেসে উড়িয়ে দিতে পারতো। আচ্ছা, উনি যে সত্য কথা বলছেন এইটাই কিন্তু হেসে উড়িয়ে দিতে পারতো। জি, মানে প্রতিক্রিয়াটি আসলে খুব সাংঘাতিক প্রতিক্রিয়া হয়েছে। কইবে আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে যখন অন্য একটি বিষয় আপনার কাছে একটু জানতে চাইবো, যে জাতীয় ঐক্যের যে ডাক, তার ব্যস্ততার মধ্যেই তারেক রহমানের বিচার হলো হাইকোর্টে, বিচারের রায় হলো হাইকোর্টে। তার বিরুদ্ধে কঠোর বক্তব্য দিতে এখন ব্যস্ত বিএনপি নেতারা, কর্মসূচি দেওয়ার কথাও ভাবছেন। বিএনপির এই প্রতিক্রিয়া রাজনৈতিক দিক থেকে কতটা সময় উপযোগী বলে মনে করছেন? আমরা একটা বিরতি নিয়ে ফিরে আপনার মতামত একটু জানতে চাই। ফিরে এলাম আজকের বাংলাদেশে। জনাব আমানুল্লাহ কবির, তারেক রহমানের বিচারের যে রায় হাইকোর্টে হয়েছে, তার বিরুদ্ধে কঠোর বক্তব্য দিতে ব্যস্ত বিএনপি নেতারা। জাতীয় ঐক্যের বদলে রায়ের বিরুদ্ধে বক্তৃতা বা কর্মসূচি দেওয়ার ক্ষেত্রে বেশি আগ্রহ দেখা যাচ্ছে। এই প্রতিক্রিয়া রাজনৈতিক দিক দিয়ে কতটা সময় উপযোগী বলে মনে করছেন? দেখেন, একজন তারা রাজনীতি করে, বিএনপি রাজনীতি করে, বিএনপিরই প্রায়োরিটি কোনটা সেটা বিএনপি ভালোভাবে বোঝা উচিত, উপলব্ধি করা উচিত। এখন প্রায়োরিটি কোনটা? প্রায়োরিটি কি জাতীয় ঐক্যটা প্রায়োরিটি, না আপনার আইনের মামলার রায়টা, এটা মামলার রায়ের প্রতিবাদ করা, তারেকের বিরুদ্ধে যে রায় হয়েছে এই রায়ের প্রতিবাদ করা, এটা প্রায়োরিটি? কোনটা প্রায়োরিটি? এটা অনেক কথাই বলা যেতে পারে যে তারেকের বিরুদ্ধে যেহেতু মানে রায় হয়েছে, সুতরাং এটা মানে জিয়া পরিবারের উপরে একটা হামলা, বিএনপির উপরে হামলা, এবং তারেকের মতো এরকম একজন মানে যে নাকি প্রাণ ভোমরা বিএনপির, তার উপরে এরকম মানে তার বিরুদ্ধে একটা রায় যাওয়া, মানে এটা অনেক কিছুই হতে পারে। তারা অনেক কিছুই বলতে পারে যে প্রাণ ভোমরাকে মেরে ফেলার একটা মানে চক্রান্ত হয়েছে ইত্যাদি ইত্যাদি বলে এটাকে প্রায়োরিটাইজ করার একটা করতে পারে। কিন্তু
মানে প্রশ্ন হচ্ছে যে কোনটা আপনি প্রায়োরিটি দিবেন। একজন সাধারণ নাগরিক হিসেবে আমি মনে করি কোনটা প্রায়োরিটি দিবেন এই প্রশ্নটা আমার কাছে আসে যে এখনকে কি তারেকের ব্যাপারটা নিয়ে কি আন্দোলন করাটাই প্রায়োরিটি, নাকি দেশে মানে ঐক্যমত স্থাপন করা এটা প্রায়োরিটি, কোনটা? তারেকের ব্যাপারটা হচ্ছে একজন ব্যক্তি, রাজনৈতিক নেতা হলো একজন ব্যক্তি, আর এই যে ঐকমত্যের ব্যাপারটা হচ্ছে দেশের সঙ্গে সম্পৃক্ত, দেশের একটা জাতীয় ইস্যু। সুতরাং এই দুইটার মধ্যে আপনাকে বেছে নিতে হবে কোনটা আপনি প্রায়োরিটি দিবেন, কোনটা নিয়ে আপনি আন্দোলন করবেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি হ্যাঁ, তারেকের ব্যাপারে যে রায় হয়েছে এটা বিএনপির অবশ্যই অধিকার রয়েছে এটার প্রতিবাদ করা, বিএনপি প্রতিবাদ করবে, সেটা কিভাবে করবে সেটা তারা জানে, এটা কি কর্মসূচি দিবে না দেবে কি দিবে সেটা তারা ভালোভাবে জানে। তবে প্রায়োরিটি হলো জাতীয় ঐক্য। আপনি প্রায়োরিটি জাতীয় ঐক্য হলো প্রায়োরিটি। এখন আপনি যেখানে আমাদের মানে দেশটাই হচ্ছে একটা হুমকির মুখে এসে দাঁড়িয়েছে, দেশটা যখন হুমকির মুখে এসে দাঁড়িয়েছে তখন দেশকে রক্ষা করা, দেশকে বাঁচানো, দেশের মানে ইয়েতে দাঁড়ানো, এটাই হচ্ছে আজকে আমাদের সবার একমাত্র দায়িত্ব। এবং সেই দায়িত্বটার কথাই কিন্তু বেগম খালেদা জিয়া বলেছিলেন যে মানে এই যে দেশের বর্তমান পরিস্থিতিতে তিনি ঐক্যের আহ্বান জানিয়েছেন। রাইট। তিনি ঐক্যের আহ্বান জানিয়েই এখন যদি আবার এইটাকে প্রায়োরিটি না দিয়ে, এখন যেহেতু রায় হয়েছে সেই রায়ের ব্যাপারে যদি প্রায়োরিটি দেওয়া হয় তাহলে আমি মনে করি যে এটা বিএনপির জন্য সুইসাইডাল হবে। নাইম ভাই, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি, কালকে নিশ্চয় আপনি খেয়াল করেছেন যে দুর্নীতি দমন কমিশনের যে চেয়ারম্যান তিনি জঙ্গিবাদের অর্থায়নের সঙ্গে দুর্নীতিবাজদের সম্পর্ক রয়েছে এমন কথা বলেছেন। তিনি বলেছেন যে কিন্তু আমার স্বাভাবিক বিবেচনায় যে যা দুর্নীতি করতে হলে ক্ষমতা প্রয়োজন, দুর্নীতি শব্দটার সাথে যারা ক্ষমতাবান তাদেরই তো আসলে দুর্নীতি করার সুযোগটা বেশি, যারা ক্ষমতার বাইরে থাকছেন তাদের। আপনি যদি কিছু মনে না করেন আমি ওই কবির ভাইয়ের প্রসঙ্গটাতে একটু বলি, কারণ এটা খুব ইন্টারেস্টিং। যে আমার কাছে মনে হয়েছে যে কবির ভাই প্রায়োরিটাইজেশনের পয়েন্ট অফ ভিউ থেকে এটা বলেছেন, আপনার প্রশ্নটা ছিল, কিন্তু এটার আরেকটা অ্যাঙ্গেল থেকে দেখা যায় তারেক রহমানের এই রায়ের ব্যাপারে। এটা তো কোর্টের প্রসেসের বিষয়, এটা রাস্তার রাজনৈতিক আন্দোলন দিয়ে তো কিচ্ছু করা যাবে না, আইনের দ্বারাই তাদের সীমাবদ্ধতা তৈরি। তারেক রহমান না আসলে আপিল করা যাবে না, কোনোদিন বিএনপি ক্ষমতায় আসলে তখন আবার সবকিছু ওলট পালট করার জন্য আইন টাইন খুঁজে দেখা যাবে, কিন্তু এখন কিন্তু তাদের অ্যাচিভ করার কিছু নাই মাঠে আন্দোলন করে এটার ক্ষেত্রে। বরং বিএনপি এখন যখন কোনো কিছু পাওয়া যাবে না তখন কিছু করার চিন্তা করছে। কিন্তু যখন তারেক রহমানকে বেকসুর খালাস করা হয়েছিল তখন তারা 6টি সিটি কর্পোরেশন ইলেকশনের জয় এবং তারেক রহমান দুর্নীতির মামলায় বেকসুর খালাস, এটা নিয়ে তাদের যাওয়ার কথা ছিল নির্বাচনমুখী আন্ডার এনি সার্কামস্টেন্সেস নির্বাচনে। তো তারা তখনও ভুল সিদ্ধান্ত নিয়েছেন, তাদের পক্ষে রায় গেলেও তারা রং সিদ্ধান্ত নেন, তাদের বিপক্ষে গেলেও তারা রং সিদ্ধান্ত নেন, এটাই আবারও প্রমাণিত হয়েছে। এবং জাতীয় ঐক্যের কথা যেটা বলছেন, জাতীয় ঐক্য এই ফ্রেজটাই, এই কর্মসূচিটাই বিএনপির জন্য আবার একটা ভুল। এটা তো অসম্ভব। জাতীয় ঐক্য বলতে যদি বোঝান সর্বদলীয় ঐক্য, প্রথমত সেখানে তো আসবেই না, ক্লিয়ার না করলে জামাতে ইসলামী, আওয়ামী লীগ বিএনপির ডাকে জাতীয় ঐক্যে আসবে, এটাকে সম্ভব না। তারা যদি বলতো যে আমরা একটা বৃহত্তর ঐক্য গড়ে তুলতে চাই, সেখানে ফেল করার চান্সেস থাকে না। কিন্তু যখনই বলবেন জাতীয় ঐক্য, এটাও ফেল করতে যাচ্ছে, আমরা শুধু সময়ের অপেক্ষা, কবে এটা ঘোষণা আসবে অথবা আসবে না যে এটা কাজ করে নাই। এখন আসলো আপনার ওই মানে জঙ্গিবাদের সঙ্গে দুর্নীতিবাজদের সম্পর্ক রয়েছে। না, সেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে এটা নির্ভরযোগ্য অ্যানালাইসিস না। জঙ্গিবাদের সাথে দুর্নীতির অর্থের সম্পর্কের চাইতে বেশি যেটা আছে সেটা হলো যে জঙ্গিবাদের অনেক অর্থই আসবে সম্ভবত আমাদের যে যারা জঙ্গিবাদী তারা এই দুর্নীতি, তারা ধরেন অন্যান্য যে স্মাগলিং, এই সমস্ত ব্যবহার করে, মানে ব্যাংক লুটপাট, এটা সেটা, মানে এগুলিকে ব্যবহার করবে, মানে তাদের কেউ এটা ব্যবহার করবে। কিন্তু দুর্নীতি বলতে যেটা বোঝায় যে আমি একটা বড় কাজ করব, সেখানে আমি একটা টাকা পাবো, এই ধরনের কাজগুলি কিন্তু সাধারণত এই ধরনের লোকজন এই ধরনের দুর্নীতির সাথে জড়িত হওয়ার সুযোগ এখন এই মুহূর্তে নাই। যদি আসে যে অতীতের দুর্নীতির টাকা, সেটা আবার আরেক অভিধা, যে ঠিক আছে 10 বছর আগে জামাত ক্ষমতায় ছিল, জামাতের তখন দুর্নীতিতে আয় করা টাকা দিয়ে তারা এখন ব্যবহার করছে বা জামাতের বেনিফিশিয়ারি ব্যবহার করছে। কিন্তু বেসিক্যালি উনি যেটা ইন্ডিকেট করেছেন, যেটা আমাদের বিভিন্ন টক শোতে কিন্তু জঙ্গিবাদের অর্থায়ন নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে, যেটার সাথে মৌলবাদের অর্থনীতি, জঙ্গিবাদের অর্থনীতির সাথে একটা রিলেশনশিপ দেখানোর চেষ্টা, আর এছাড়াও
যে কোনো জঙ্গি গোষ্ঠী ওই যে মানে যেটাকে বলে স্মাগলিং দিয়ে টাকা আয় করা, এটা গোল্ড স্মাগল হোক, এটা ড্রাগ স্মাগলিং হোক, এরকম কিন্তু বলা হয়, এটা থিওরিটিক্যালি এই সুযোগগুলি রয়েছে। কিন্তু আমি যেটা জানতে চাইছিলাম যে দুর্নীতি করতে হলে ক্ষমতার একটি প্রয়োজন কিনা, মানে যারা ক্ষমতা আছে না, তারাই আমি তো তো এটা দুর্নীতি করতে বললাম, পারে। এটা জি, বলছি কিন্তু যে জি। এই এখন যারা জঙ্গিবাদের সাথে জড়িত, আমি তো নিশ্চিতভাবেই আমাদেরকে ধরে নিতে হবে তারা তো ক্ষমতায় নেই। Right. সুতরাং এই মুহূর্তের দুর্নীতির সাথে তাদের সম্পর্ক থাকলেও মানে অতি পরোক্ষ, অনেক রিমোট, মানে তারা হয়তো 2-3 স্তরের পরে গিয়ে বেনিফিশিয়ারি এই দুর্নীতির। সুতরাং সেটুকু যদি হয়ে থাকতে পারে, কিন্তু সরাসরি চলমান কোন দুর্নীতির সাথে বা সাম্প্রতিক কালের কোন দুর্নীতির সাথে জঙ্গিবাদের অর্থনীতির সরাসরি সম্পর্ক থাকলে এটা সরকারের জন্যই কিন্তু এটা অ্যালার্মিং কথা। আমার মনে হয় যে সরকার, জনাব আবু সাইদ খান, আপনার মন্তব্য শুনবো এই দুটি প্রসঙ্গে, জঙ্গিবাদের অর্থায়ন প্রসঙ্গে এবং বিএনপির রাজনৈতিক প্রায়োরিটি নির্ধারণের ক্ষেত্রে আপনার মতামত। প্রথমত হচ্ছে যে বিএনপি সবসময় দেখা গেছে দীর্ঘ প্রায় 8-10 বছরের রাজনীতি যদি পর্যালোচনা করি, দেখা যাবে যে তারা দলীয় ইস্যুতে দলীয় স্বার্থে আন্দোলন করার চেষ্টা করছে। তাদের ঘরে বসে যাওয়ার এটা একটা মূল কারণ। যেমন আপনারা একটু স্মরণ করেন, প্রথম তারা সংসদে কয়টা, সামনে কতগুলো চেয়ার পাবে, কয়টা আসন, এটা নিয়ে লড়াই, খালেদা জিয়ার বাড়ি রক্ষা লড়াই। তারপরে হচ্ছে যে তাদের কর্মীদের, বিশেষ করে তারেক জিয়া এবং খালেদা জিয়ার মামলা প্রত্যাহারের জন্য আন্দোলন। কিন্তু জনস্বার্থে তারা কখনো আন্দোলনটা করছে না। জনস্বার্থে রাজনৈতিক আন্দোলন একটি দুটি উদাহরণ যদি আমাদের দর্শকদের জন্য দিতেন। হ্যাঁ, কারণ এই দলগুলি তো আসলে মানে শেখ হাসিনার মুক্তি চাই, তো এরকম আন্দোলনই তো করে। না, তারপরেও যেমন আমি বলি, যেমন তারা গণতন্ত্রের কথা বলছে, মানে শুধুমাত্র নির্বাচন, কিন্তু গণতান্ত্রিক অন্য অধিকার কিংবা এখানে জনজীবনের যে সব সমস্যা, এখানে এই সমস্যাগুলোকে নিয়ে তারা কখনো কিন্তু মাঠে নামে না। কিংবা এখানে সরকার, আমি আপনাকে হেল্প করতে পারি, আমি একটুখানি হেল্প করি আপনাকে, আপনার জন্য সুবিধা হবে। আপনি মনে করেন যে ব্যাংক থেকে যে লুটপাট হয়েছে, ইনক্লুডিং স্টেট ব্যাংক, এই যে সেন্ট্রাল ব্যাংক থেকে এই যে লুটপাট হয়েছে লক্ষ কোটি টাকা, এটার কোনো হিসাব কিন্তু কখনো বিএনপি চায় না, বা এটা নিয়ে কোনো আন্দোলনও করে নাই, কেউ আন্দোলন করে নাই। মানে একটা ইস্যু আপনাকে বলে দিলাম আর কি। না, এটা সব ক্ষেত্রে ব্যাংকের লুটপাট, শেয়ার বাজারে কেলেঙ্কারি, এসব কোনো ইস্যু নিয়েই আমি বরং মানে অন্য পাশটাও জানতে চাইছিলাম যে সরকারের বা জনসম্পৃক্ত বিষয় নিয়ে আওয়ামী লীগই বা কোন আন্দোলনটা, কর্মসূচি, রাজনৈতিক আওয়ামী লীগ তো ক্ষমতায় আছে, এখন তো তার আন্দোলনের অতীতে তো ক্ষমতা ছিল না এমন সময় আছে। হ্যাঁ, আওয়ামী লীগের সেই জায়গা হচ্ছে যে তারা, কিন্তু আপনি বলছেন যে এই কারণে বিএনপি ঘরে বসে গেছে, কিন্তু এই কারণে তো আওয়ামী লীগ ঘরে বসে যায় না। আওয়ামী লীগ বিগত দিনে তার আন্দোলনের ক্ষেত্রে অনেক বেশি কৌশলী ছিল। যেমন ধরেন, তারা একটা নিরপেক্ষ নির্বাচনের জন্য তারা বিএনপিকে, মানে জনগণকে সম্পৃক্ত করতে পেরেছে এবং তারা আন্দোলন করেছে, এবং তারা বিভিন্ন সময় বিএনপির বিভিন্ন পলিসিকে তারা অপোজ করেছে, এবং সেটা তারা মানে কৃতিত্বের সঙ্গে সেগুলোকে অপোজ করেছে। কিন্তু বিএনপি এই ইস্যুগুলোকে কখনো ধরতে পারেনি। মানে আপনি এটি আসলে মানে বিষয় দিয়ে সফলতা দিয়ে মাপছেন, কারণ নির্বাচন নিয়ে বিএনপিও সাংঘাতিক আন্দোলনই করেছে। না, বিএনপি সেই জায়গাটা, মানে আওয়ামী লীগ হয়তো সফল হয়েছে, বিএনপি হয়তো ব্যর্থ হয়েছে। আমি বলি যে নির্বাচনটা হচ্ছে যে নির্বাচনের সঙ্গে তো আরো সম্পৃক্ত। যেমন নির্বাচনের বিষয়টাকে তারা একটা নির্বাচন চাই, কিন্তু নির্বাচন করতে হলে নির্বাচন কমিশন কেমন হওয়া দরকার এবং অন্যান্য কি কি গণতান্ত্রিক অধিকার থাকা দরকার, এই সমস্ত বিষয়গুলোর ব্যাপারে কখনো যেনতেনভাবে বক্তব্য দিয়েছে। বিএনপি কখনো সামগ্রিক দেশের ব্যবস্থার তাদের অভিমতগুলোকে তুলে ধরতে পারেনি। এমনকি একটা বাজেট যখন হয়ে যায়, আমি বলি যে বাজেট যখন হয়ে যায়, এই বাজেট কিংবা গভর্নমেন্টের বিভিন্ন অনিয়ম ইত্যাদির বিরুদ্ধে যে বলিষ্ঠ অবস্থান গ্রহণ করা দরকার, সেটা করে না তারা। বরং তাদের সবসময় তারা পিন পয়েন্টেড করে যে তাদের ক্ষমতায় যাওয়ার বিষয়টা, এবং এই জায়গাটাই তারা ঘুরে ফিরে এখানে আসছে। এখন আমি একটা জিনিস বলি যে সেই ক্ষেত্রে হচ্ছে যে হ্যাঁ, ক্ষমতা তো থাকবেই, কিন্তু ক্ষমতার সঙ্গে অন্যান্য জনস্বার্থ সম্পৃক্ত বিষয়গুলোকে সামনে এনে যে আন্দোলন করার যে কৌশলটা আওয়ামী লীগ করতে পেরেছে, বিএনপি সেই কৌশলটা দেখায়নি। আওয়ামী লীগের মুভমেন্টের ভিতর ক্ষমতার ব্যাপারটা তো নিশ্চয়ই ছিল, নির্বাচনের ব্যাপারটা ছিল, কিন্তু জনস্বার্থ সম্পৃক্ত অন্যান্য বিষয়গুলোর সঙ্গে তারা একটা যোগসূত্র স্থাপন করতে পেরেছে। বিএনপি সেটা পারে না, এবং বিএনপির মুভমেন্টে মনে হয়েছে যে সবসময় যেন দলীয় স্বার্থটাই তাদের কাছে মুখ্য হয়ে উঠেছে। সেটি তো আপনার মনে হয়েছে, মানে আসলে প্রতিমান হয়েছে। আমি তো মানে এটা আপনার মনে হওয়া, যেহেতু মানে আমার মনে হয় এখানে ছোট্ট কথা বলতে পারি আমি। সাইদ ভাইয়ের কথাটা, সাইদ ভাই যেভাবে বলেছেন, এটা
এটা এরকম যে আপনার কাছে শোনা গল্প যে শীতকালের ওয়াজ যদি মানে গরমকালে করেন আপনি যে রেজাল্টটা উল্টো পাবেন বা পাবেন না, এরকম একটা ব্যাপার বিএনপির ক্ষেত্রে হয়েছে। বিএনপি যখন যেটাকে নিয়ে করার কথা, যেভাবে উপস্থাপন করার কথা, সেটা কৌশলগতভাবে, যার ইঙ্গিত আমিও দিলাম যে তাদের রাজনৈতিক কর্মসূচি যখন যেটা হলে তারা রেজাল্টটা ভালো পেতেন পরিবেশ পরিস্থিতি অনুযায়ী, বিএনপি সম্ভবত ফেল করেছিলেন। আওয়ামী লীগ যে নির্বাচন মানুষের ভোটের অধিকারের দাবিতে আন্দোলন করেছিলেন, সেই দাবি কিন্তু বিএনপি করছিল। এবার বিএনপিটা বরং আরো লেজিটিমেট মনে হচ্ছিল 5 জানুয়ারি নির্বাচনের পর। কিন্তু আমার মনে হয় এটার প্যাকেজিং এর প্রবলেম হয়, গরম শীতের সমস্যা হয়, তারা তারা কাকে পাশে নিয়ে কি আন্দোলনে যাচ্ছে, এগুলিও হয়তো সমস্যা হচ্ছিল। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর যখন ফিরবো তখন আমানুল্লাহ কবির ভাই আপনার কাছে একটু জানতে চাইবো যে বিএনপি জোটে থেকে সরকারের মন্ত্রিসভা ও জামাতের একাধিক শীর্ষ নেতা ছিলেন। বিএনপি অনুসারী বুদ্ধিজীবী, শিক্ষক, পেশাজীবীরা এখন বিএনপি থেকে জামায়াতকে সরাতে সোচ্চারই হচ্ছে না, এরকমই আমরা একরকম বলবো। আপনার কাছে কি মনে হয় যে সোচ্চার হওয়াটা কি টাইমিং ঠিক আছে, বা সোচ্চার হওয়াটা কি আসলে যৌক্তিক কিনা, বা এটা বোঝানো সম্ভব হবে কিনা বিএনপি থেকে, যারা বোঝাতে চাইছেন বিএনপিকে তারা? আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরে এলাম আজকে বাংলাদেশে। জনাব আমানুল্লাহ কবির, জানতে চেয়েছিলাম যে বিএনপি অনুসারী যেসব বুদ্ধিজীবী, শিক্ষক, পেশাজীবীরা জামায়াতকে সাথে সম্পর্ক ছাড়তে বলছেন, তাদের এই বলাটা বিএনপি কতটা শুনবে বলে মনে হয়, বলাটা যৌক্তিক কিনা সময়ের প্রেক্ষিতে বা প্রেক্ষাপটে? সম্পর্কটা হচ্ছে বিএনপি এবং জামাতের সঙ্গে, অব্লিগেশনটা হচ্ছে জামাতের প্রতি বিএনপির আর বিএনপির প্রতি জামাতের। এখন যে সমস্ত বুদ্ধিজীবী বাইরের থেকে একটু হাউকাউ করছে, হইচই করছে, তারা কতটুকু সফল হবে সেটা আমার সন্দেহ আছে। সন্দেহ আছে এই কারণে, মানে জামাতকে ছাড়লে স্বার্থের হানি কতটুকু হবে এটা বিএনপি নিজে ভালো বুঝবে, বিএনপির নেতৃত্বে যারা আছে তারাই ভালো করে বুঝবে। আর বিএনপি জামাতকে রাখলে কতটুকু স্বার্থ তাদের রক্ষা হবে সেটাও ভালো করে বুঝবে বিএনপি। তবে আমি যেটা মনে করি সেটা হলো যে আপনি কি চান? আপনি কি জামাতকে চান না দেশকে চান? আপনি কি জামাতকে চান না জাতীয় ঐক্য চান? কোনটা চান? এখন এটাকে আপনাকে ডিসাইড করতে হবে। আপনি যদি জামাতকে চান তাহলে জাতীয় ঐক্যের যে আহ্বান জানাইছেন এটা কোনো কাজে আসবে না, এটা মানে এমনি হাওয়াতে উড়ে যাবে। আর যদি আপনি জামাতকে বাদ দিয়ে আসেন তাহলে আপনার যে আহ্বান জানিয়েছেন এটা কাজে দেবে। এটা খুব সহজ ব্যাপার। কারণ আজকে ধরেন, মনে করেন আমি যে এই যে জাতীয় ঐক্যের কথাটা বলছি, আমি বিভিন্ন সময় বলছি এই কথাটা, জাতীয় ঐক্যটা আসলে করার তাগিদ হলো প্রধানমন্ত্রীর। কারণ এই যে বাংলাদেশ নামক যে পরিবার, এই বাংলাদেশ নামক পরিবারের প্রধান হলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী কিন্তু এই দুঃসময়ে একটা জাতীয় ঐক্য তৈরি করতে পারেন এবং তিনি এই আহ্বানটা তিনি আহ্বান জানিয়েছেন। কিন্তু আহ্বান জানানোর পরে এখন দেখা যাচ্ছে যে তার আহ্বানের ফলাফলে আমরা ফলশ্রুতি দেখতে পাচ্ছি কি, যে 14 দল উনি নিজের মুখেই বলেছেন যে জাতীয় ঐক্য অলরেডি প্রতিষ্ঠিত হয়ে গেছে। এই কথাটা তিনি নিজেই বলেছেন। এটা জাতীয় ঐক্য না, আমি মনে করি জাতীয় ঐক্যের জন্য যে একটা চেতনা সেটা তৈরি হয়েছে, কিন্তু এটাকে কাজে লাগাতে হলে এটা মোবিলাইজেশন প্রয়োজন, সংগঠন প্রয়োজন। সেই মোবিলাইজেশনটা উনি এখন করতে পারেন। তিনি যদি এখন একটা কনভেনশন, ন্যাশনাল কনভেনশন ডাকেন এবং সেখানে সমস্ত পার্টিকে ডাকেন, তাহলে একটা জাতীয় ঐক্য সৃষ্টি হতে পারে। হ্যাঁ, প্রশ্ন উঠবে জামাত কি করবে? জামাতকে আপনি ডাকবেন না, সে আপনি বিএনপিকে ডাকলেন, জামাতকে ডাকলেন না। বিএনপি যদি সেক্ষেত্রে বলে যে আমি জামাতকে ছাড়া যাবো না, তাহলে কি হলো? তাহলে তো লাভটা হলো কারো, আওয়ামী লীগের লাভ হলো, তাই না? তার জন্য প্লাস পয়েন্ট হলো আর বিএনপির জন্য মাইনাস পয়েন্ট হলো। কাজে আপনি এখানে, আমি মনে করি যে কথাটা প্রধানমন্ত্রী বলছেন যে জাতীয় ঐক্য হয়ে গেছে, না, জাতীয় ঐক্যের জন্য চেতনা তৈরি হয়েছে, এটাকে সংগঠিত করতে হবে, সংহত করতে হবে। সেই কাজটা বাকি আছে, সেই কাজটাই এখন দায়িত্ব হচ্ছে প্রধানমন্ত্রী, যিনি আমাদের বাংলাদেশ নামক পরিবারের প্রধান, তার দায়িত্ব হচ্ছে এটা। জনাব নাঈমুল ইসলাম খান, আমরা একটা বিরতি নেব। বিরতির পর ফিরে এসে আমি 2-3টি বিষয় যেটি আমাদের মানে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে জড়িত সেটি একটু আপনাদের দুজনের কাছে একটু জানতে চাইবো। যে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে ষড়যন্ত্রকারীদের নীল নকশা আমাদের কাছে আছে। আজকে পুলিশ প্রধান বলছেন, আইজি জনাব AKM শহীদুল হক,
তিনি বলছেন যে শোলাকিয়া ও গুলশানে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রের উৎসের সন্ধান পেয়েছি, আর গুলশান হামলার নেপথ্যে কারা তাদের কয়েকজনের পরিচয় জানতে পেরেছি। পরিচয় জানতে পেরে তারা কেনই বা অপেক্ষা করছেন? আবার এই নিখোঁজদের যে তালিকা, সেই তালিকা নিয়ে নানা ধরনের কথা আমরা পত্রপত্রিকায় পড়ছি, সেগুলি বা কেন হচ্ছে, সেই সম্পর্কে আপনার একটু মতামত, আপনাদের একটু মতামত জানতে চাইবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। নাইম ভাই, আমি বিরতির আগে আপনার কাছ থেকে জানতে চাইছিলাম যে স্বরাষ্ট্রমন্ত্রী যে দাবি করছেন যে নীল নকশা ষড়যন্ত্রকারীদের সেটা তার হাতে আছে, পুলিশ প্রধান আইজিপি একেএম শহীদুল হক বলছেন যে মাস্টারমাইন্ড কারা তাদেরকে পরিচয় জানতে পারছেন, নিখোঁজদের সম্পর্কে আবার নানা ধরনের তথ্য আসছে। পুলিশের এই কথা, স্বরাষ্ট্রমন্ত্রীর কথা আপনি কতটা বিশ্বাস করেন, বা এই নিয়ে আপনার একটু প্রতিক্রিয়া? না, বিশ্বাস করি, কিন্তু জিনিসটা হচ্ছে যে মানে এই মাস্টার মাইন্ডের পরেও মাস্টার মাইন্ড তারপরেও আবার উন্মোচিত হতে পারে। তার মানে এই পর্যন্ত তাদের প্রাপ্ত তথ্য, আর এটা তারা যদি কিছু জেনেই থাকে, প্রতিটি জিনিস কৌশলগত কারণে সবসময় জানাবে এটা নাও হতে পারে। কারণ আমাদের এখানে তো আগামীতেও সম্ভাবনা আশঙ্কা আছে, তারা হয়তো আরেকটা ম্যাচিউর স্টেজে জানাবেন অথবা জানাবেন না, কি করবেন। আপনার যদি মনে থাকে, প্রাইম মিনিস্টার মঙ্গোলিয়া থেকে আসার পর প্রেস কনফারেন্সে কিন্তু বলেছিলেন যে আমাদেরকে একটু সময় দেন, আমরা অনেক তথ্য জানি। এটারই রিফ্লেকশন কিন্তু এগুলি। প্রাইম মিনিস্টারের কথার বাইরে কিন্তু ওনারাও কথা বলছেন না। এবং উনি একটা মানে শব্দ ব্যবহার করেছিলেন যে আমরা যখন জানাবো তখন আমরা তাজ্জব হয়ে যাবেন, তাজ্জব শব্দটা বলেছিলেন। তো আমার মনে হয় যে স্বরাষ্ট্রমন্ত্রী বা আইজিপির বক্তব্য ওই ধারাবাহিকতার বক্তব্যই, কিন্তু তারা কখন জানাবেন, কখন আমরা তাজ্জব হব, সেটা আমি ঠিক জানি না। কিন্তু আমার মনে হয় স্বরাষ্ট্রমন্ত্রী বা আইজিপির বক্তব্য ওই ধারাবাহিকতার বক্তব্যই, কিন্তু তারা কখন জানাবেন, কখন আমরা তাজ্জব হব, সেটা আমি ঠিক জানি না। কিন্তু আমার মনে হয় মানে কিছু একটা সেখানে মানে এরকম কোন তথ্য কি আসলে এক্সিস্ট করে যেটা শুনলে আপনি তাজ্জব হবেন? মানে ধরেন, না, তাজ্জব হওয়া বলতে এই, আমি যেটা আশঙ্কা করছি যে এর মধ্যে আমাদের প্রতিষ্ঠিত কোনো রাজনৈতিক দলের সংশ্লিষ্টতা বা প্রতিষ্ঠিত কোনো ব্যবসায়ী মানে কোথাও একটা আছে যেটা হয়তো অপ্রত্যাশিত না, বা কিন্তু তারপরও যখন অফিসিয়ালি নিশ্চিত হবে তখন এটা অনেকেই সারপ্রাইজ হবে, বড় নিউজ হবে, এভাবে হতে পারে। তো আমার মনে হয় যে এটার জন্য আমরা অপেক্ষা করাই ভালো, কারণ এইগুলো তো রিয়েল, আমাদের প্রবলেমগুলি তো রিয়েল, আমাদের হলিয়াটিজনের ঘটনা রিয়েল, আমাদের শোলাকিয়ার ঘটনা রিয়েল। তো কেউ না কেউ তো আছে, কেউ না কেউ তো মাস্টার মাইন্ড। তো আমরা একটু অপেক্ষা করে দেখি। যে নিখোঁজদের যে তালিকা করা হয়েছে, নিখোঁজের তালিকার ব্যাপারেও কিন্তু একই বিষয়, যে নিখোঁজের তালিকাগুলি কিন্তু হঠাৎ করে এসছে। ইফ ইউ রিমেম্বার, এগুলি কিন্তু আমার মনে হয় যে এখন রিকনসাইলড হবে, এখন রিকনসাইল করার প্রক্রিয়াটাই চলছে। এর মধ্যে কিছু বেরোবে যেগুলি হয়তো একেবারেই নিখোঁজই না, তারা নিজেরা গেছে। আপনি তো জানেন এখন তো সবগুলো মিডিয়াতে চলে এসছে, কিন্তু এই নিখোঁজের চর্চাটাও তো আরো বাড়বে। এখনো হয়তো অনেক নিখোঁজের খবর, নিখোঁজ সংবাদ আমরা জানি না। আবার এই নিখোঁজের মধ্যে কমতে 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 হয়তো 25-30 জনের মধ্যে নেমে আসবে যে তাদের সাথে জঙ্গি সংশ্লিষ্টতা পাওয়া যাবে। তো আমার তো মনে হয় না যে এটা কোনোটাই লিস্ট ইম্পর্টেন্ট, প্রত্যেকটা জিনিসেরই হয়। আমরা বাইরেও কিন্তু দেখি, ধরেন ফ্রান্সের নিজ শহরে কিংবা জার্মানির এই যে মানে মিউনিকের যে ঘটনা, সেখানে কিন্তু তারা বলছে যে ছেলেটার মানে কম্পিউটার বা অন্যান্য আলামত থেকে মনে হয়েছে যে প্রায় 1 বছর ধরে সে এটা মাথায় নিয়ে ঘুরছিল এরকম একটা কিছু করার। কিন্তু 1 বছর ধরে যখন করছে, সুতরাং তারা ধারণা করছে যে এটার সাথে আরো একজন দুইজন কারো না কারোর সাথে তার শেয়ারিং হয়ে থাকতে পারে। তো কোথায় হয়েছে, তো এইগুলির ভিত্তিতে তারা ইনভেস্টিগেট করবে, কিছু বেরোতে পারে, এক্সাইটিং কিছু বেরোতে পারে। তবে ওইখানে যেটা হয়, আমি যেটা লক্ষ্য করেছি, যেমন জার্মানির ক্ষেত্রে এটা বিশেষভাবে, ইভেন ফ্রান্সের নিজ শহরের ব্যাপারও, যতক্ষণ তারা একটা কিছু না পায় ততক্ষণ পর্যন্ত এই যে ইসলামিস্ট না টেরোরিস্ট এটা কিন্তু তারা বলে না, তারা বলে না, যখন পায় তখনই বলে। এই বিষয়ে আপনার মতামত একটু জানতে চাইবো, যে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, তারপরে পুলিশ প্রধান বলছেন মাস্টারমাইন্ড আছে, এবং নিখোঁজদের সম্পর্কে যে এটা তো তাদের বক্তব্য মানে প্রমাণ হওয়ার আগে অপেক্ষা করাই যৌক্তিক। তবে ব্যাপারটা হচ্ছে যে এর আগেও বলা হয়েছিল যে গুলশানের ঘটনা সম্পর্কে তাদের কাছে তথ্য ছিল, কিন্তু তথ্য থাকলে আমরা তাদেরকে এত অপ্রস্তুত অবস্থায় গিয়ে পুলিশের ওখানে ঢুকে যাওয়া, এগুলো আমরা কিন্তু লক্ষ্য করেছি।
তো আর একটা হচ্ছে যে এই ইনফরমেশনগুলো তো গোয়েন্দা তথ্যের উপর তো পাওয়া হয়। তো গোয়েন্দা তথ্য যে আমাদের নিখোঁজের যে তালিকা দিয়েছেন, তো এই তালিকা দেখে তো আমরা খানিকটা বিস্মিত হয়েছি। যেমন একজন গিয়ে থানাতে হাজির হয়ে বলেছেন যে না আমি তো জঙ্গিত্ব না, আমি প্রেমের টানে ঘর ছেড়েছিল। কিংবা সে বউ নিয়ে আজকে দেখলাম কিন্তু একটা নিখোঁজের দম্পতি নিয়ে, তালিকা কি নেসেসারিলি তারা বলেছে এটা জঙ্গি? এটা বলে নাই তো, না না নিখোঁজ। না না, যে ইমপ্রেশন যে এই অবস্থা, কিন্তু এই সময় নিখোঁজের একটা তালিকা প্রকাশ করার একটা এই করা- সময় নিখোঁজগুলি তাহলে বলা উচিত ছিল যে যে এরকম, তাহলে এই তালিকাটা তারা কেন কিন্তু প্রকাশ নিখোঁজই করা? বলেছে, তারা কিন্তু জঙ্গি বলে নাই। আমার জানা মতে তারা বলে নাই যে এরা জঙ্গি। আমরা মানে জঙ্গি সংশ্লিষ্টতার এই পটভূমিতে যখন এই নিখোঁজের তালিকা হয়েছে, এই ধরনের একটা ধারণা তৈরি হয়েছে এবং তাদের থেকে ক্লিয়ারিফিকেশনও দেওয়া হয় নাই যে না এই নিখোঁজরা আসলে তারা জঙ্গি না। নিশ্চিত হয় নাই। হ্যাঁ, না, তাদের আজকে অবশ্য আইজিপি একবার বলেছেন যে 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 তালিকা পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে তারা যারা নিখোঁজ তারা সবাই জঙ্গি হওয়ার জন্য নিখোঁজ হয়েছেন, তা ঠিক নয়। হ্যাঁ, মানে হ্যাঁ, ব্যাখ্যাটা নিখোঁজ হওয়ার পরে। পেছনে অনেক কারণ হ্যাঁ, থাকতে পারে। আমার বক্তব্যটা হচ্ছে যে আসলে তাদের কাছে কি তথ্য আছে ইত্যাদি, তার চেয়ে বড় বিষয়টা হচ্ছে যে সবকিছুই যে আগে হওয়া উচিত, এরকম নিশ্চিত হয়েই বলা উচিত। কবির ভাই কি মনে করেন এই বিষয়ে? আমার কাছে মনে হয়েছে এই যে তালিকা যেটা প্রকাশ করা হয়েছে 262 জনের তালিকার মধ্যে এখন পর্যন্ত 138 জনকে দেখা গেছে যে তাদের নিখোঁজ ছিল, নিখোঁজ তালিকায় আছে কিন্তু সন্ধান পাওয়া গেছে। তারা হয় নিজেরা হাজির হয়েছে অথবা পত্রিকার মাধ্যমে কিন্তু আমরা জানতে পেরেছি। এটা কিন্তু এই যে যারা সন্ধান পাওয়া গেছে এটা কিন্তু আপনার পুলিশ বা র্যাব কিছু বলে নাই, তো বা গোয়েন্দা সংস্থা এরা কেউ বলে নাই। এগুলো কিন্তু মেইনলি পত্রিকার মানে সাংবাদিকরা এটা কিন্তু খুঁজে বের করেছে যে দেখা যাচ্ছে যে এই যারা নিখোঁজ হয়েছে তাদের এতজনের সন্ধান পাওয়া গেছে। এখন যেটা আমি যেটা এখান থেকে কয়েকটা জিনিস দাঁড়ায়, একটা হচ্ছে যে ইউ আর নট সিরিয়াস অ্যাট অল। আপনি এই যে এমন একটা সময়ে একটা তালিকা তৈরি করেছেন যে তালিকাটা ছেড়ে দেওয়া হয়েছে বাজারে, আপনি সিরিয়াসলি এই তালিকাটা যাচাই করেন নাই, না করে ছেড়ে দিয়েছেন বাজারে। এবং সার্কামস্টেন্সিয়াল পরিপ্রেক্ষিতটা কি, সেটা হচ্ছে যে জঙ্গি হামলা হয়েছে, জঙ্গি হামলার পরে আপনি এই লিস্টটা ছেড়ে দিয়েছেন। সুতরাং স্বাভাবিকভাবেই মনে হয়েছে যে এরা সাসপেক্টেড টেররিস্ট, এদের সম্পর্কে দে আর সাসপেক্টেড, এটা বলা যেতে পারে। আর একটা হচ্ছে যে যে আমি তো মানে জঙ্গিত্বের জন্য পালাইনি, কোথাও যাইনি, আপনি আমার নামটা এই তালিকায় তুলে দিলেন, তাই না? এখন এই তালিকায় 12 বছরের ছেলেও আছে, তারপরে একটা তো সাইদ সাহেব বললেন যে কি ঘটনা হয়েছে, এই সমস্ত ঘটনাও আছে। তো এখন 12 বছরের ছেলের নামও এই তালিকায় আছে। এই তালিকাটা তাহলে কোথায় পেলেন আপনি? আপনি যদি এই যে উনি তো একটা পত্রিকার সম্পাদক, উনি একটা পত্রিকার সম্পাদক, আমি একটা জায়গায় আছি, এখন যদি পত্রিকা কয়েক মাসের পত্রিকা বের করে দেন তাহলে নিখোঁজ এরকম কিন্তু সংবাদ অনেক পাবেন, পেলে আপনি একটা তালিকা কিন্তু তৈরি করে দিতে পারেন। এইরকম আমার কাছে মনে হয়েছে যে একটা তালিকা তৈরি করে দেওয়া হয়েছে। আপনার এই যে নিখোঁজ যারা হয়েছে এদের যাদের নামে জিডি হয়েছে তাদের ব্যাপারে কিন্তু কোনো ইনকোয়ারি কখনো হয় নাই। ইনকোয়ারি হলে কিন্তু অনেক কিছু বেরিয়ে আসতো যে এই ছেলেটা অ্যাকচুয়ালি কোথায় গিয়েছে, কখন কোথায় কিভাবে গিয়েছে, এগুলো কিন্তু বের হতো, এগুলো কিন্তু হয় নাই। 2 নম্বর হচ্ছে জি জি করবে। হ্যাঁ, তারপরে হচ্ছে যে আপনার এই যে মাস্টার মাইন্ড সব মানে কারা জড়িত, কিভাবে জড়িত, এগুলো সব মানে উদ্ধার, তারা মানে তাদের জালের মধ্যে এখন ধরা পড়ে গেছে, এখন খালি ধরবে আর কি, জালের মধ্যে জালে ঘিরে ফেলেছে, এখন ধরবে। এখন মাস্টার মাইন্ড কারা বা কারা অ্যাকচুয়ালি জড়িত এটা আমরা জানি না, এটা আমরা জানতে পারবো। কিন্তু আমার কথা হচ্ছে যে এই কথাটা কিন্তু আপনি বারবার যে বলতেছেন যে আপনি সবাই মানে জাল দিয়ে ঘিরে ফেলানো হয়েছে, ধরা হবে এখন, তো এই কথাটা তো আপনি আজকে নতুন না, বারবার বলতেছেন। বারবার বলাটা একটু সন্দেহ। বারবার বললে কি, বারবার যদি আপনি বলেন তাহলে মানুষের ভিতরে সন্দেহ জাগে, সন্দেহ তাই না? তা আমাদের ভিতরেও কিন্তু এই যে বারবার স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছেন, বারবার আইজি, আমরা যথেষ্ট সন্দেহ করছি। আমরা একেবারে শেষ পর্যায়ে আমি সন্দেহ পোষণ করছি। নাই ভাই, সর্বশেষ আমাদের 40 সেকেন্ড 30 সেকেন্ড আছে যে ডাচ বাংলা চেম্বার অফ কমার্স এন্ড রিসার্চ সভাপতি যে হাসান খালেদ হারিয়ে গেলেন, সেই বিষয়ে আপনি কোনো মন্তব্য করবেন? না, মন্তব্য করবো। মানে আমরা একটা মিস্টেকও করেছিলাম, মানে হোসেন খালেদ লিখে ফেলেছিলাম, আমরা সরি বলেছি এই জন্য। তো এটা অনেক কিছু হইতে পারে, এটারও আমরা মানে খারাপটাও ভাবতে পারি, উনি গুম হয়েছেন বা ওনাকে কেউ মানে ধরে নিয়ে গেছে। আবার ওনার কিন্তু একটা ফ্রাস্ট্রেশনের কথা, ডিপ্রেশনের কথা শুনেছি, ব্যবসায়িক ব্যর্থতা, এখন ব্যবসায়িক ব্যর্থতা বা অসুবিধার
আড়ালে ওনার হয়তো অনেকের কাছে ধার করতে থাকতে পারে, তাদের লেনদেনের সমস্যা থাকতে পারে, তাদেরকেও উঠিয়ে নিয়ে গেল কিনা, ব্ল্যাকমেলিং করার চেষ্টা করলো কিনা থেকে শুরু করে, বা নিজেও একটা মানে আত্মগোপনে আছেন, এখন এই সমস্ত প্রচারণার পরে বেরিয়ে আসবেন কিনা, যে কোনো কিছু হতে পারে। তো পুলিশের দায়িত্ব হচ্ছে এটা খারাপ কিছু হতে পারে এই আশঙ্কা করেই তাকে এর অনুসন্ধান করা এবং তাকে উদ্ধার করে বের করে আনার চেষ্টা করা। জনাব আমানুল্লাহ কবির, জনাব নাইমুল ইসলাম খান, জনাব আবিসাদ খান, আপনাদের অনেক ধন্যবাদ দিয়েছিল। আজকে বাংলাদেশে দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।